আমরা গত ক্লাসে যতটুকু পর্যন্ত করছি এর পরবর্তী অংশটুকু থেকে শুরু করি। এর পরবর্তী প্র্যাকটিক্যালের পরীক্ষণ নং হচ্ছে 4। এই পরীক্ষণের বিষয় হচ্ছে ফাংশন এবং অ্যারে ব্যবহার করে প্রোগ্রাম ডেভেলপ করা। হ্যাঁ, ফাংশন এবং অ্যারে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম ব্যবহার করতে পারি। তার আগে প্রথম প্রোগ্রামের নাম হচ্ছে রিকার্সিভ ফাংশন ব্যবহার করে ফিবোনাক্কি সিরিজ বের করা। এখন আপনারা হয়তো ফিবোনাক্কি শব্দটা শুনে পরিচিত হতে পারেন। ফিবোনাক্কি সিরিজটা জিনিসটা কি? ফিবোনাক্কি সিরিজটা হচ্ছে 0 এবং 1 থেকে শুরু করে পরবর্তী সব সংখ্যার যোগফল। মানে 0-এর সাথে আমি যদি 1 যোগ করি তাহলে যোগফল হয় 1। তারপর 1-এর সাথে 1 যোগ করলে যোগফল হয় 2। তারপর 2-এর সাথে 1 যোগ করলে যোগফল হয় 3। এরকম করে ফিবোনাক্কি সিরিজ গঠিত হয়। তা আমরা যদি এটার প্রোগ্রাম দেখি তাহলে এটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজের প্রোগ্রাম রিকার্সিভ ফাংশন ব্যবহার করে। তো আমরা প্রথমে রিকার্সিভ ফাংশন একটা নিলাম, সেটা হচ্ছে ফিবোনাক্কি। এটা হচ্ছে রিকার্সিভ ফাংশন। এর ভিতরে প্যারামিটার আমরা দিলাম ইন্টিজার n। এখন n কেন দিলাম? আমরা কতটা সংখ্যা পর্যন্ত ফিবোনাক্কি সিরিজ গঠন করব বা দেখাবো সেটার জন্য আমরা প্রথমে একটা n সংখ্যক একটা ভেরিয়েবল নিতে হচ্ছে। তাহলে যদি বলে ইফ n লেস দেন ইকুয়াল 1 তাহলে আমি n ফেরত দিব। মানে ফিবোনাক্কি সিরিজের প্রথমে 0 এবং আমি যখন আমি রান করব যদি আমি 0 লিখি তাহলে 0 রিটার্ন করবে। আমি যদি 1 লিখি তাহলে 1 রিটার্ন করবে। তার মানে 0 এবং 1 তো শুরুর দিকে থাকে, এই জন্য ফিবোনাক্কি সিরিজে এর কারণে শুরু হবে 2 থেকে। ফিবোনাক্কি সিরিজের সূত্রটা হচ্ছে মূলত n-1 n-2 যোগ n-2 এরপর আবার যোগ করে n-3 এরকম চলতে থাকবে যত সংখ্যক আমি ফিবোনাক্কি সিরিজ গঠন করব। তাহলে এখন আমরা ইন্টিজার মেইন ফাংশনে আসি। ইন্টিজার মেইন ফাংশনে আবার সেই ইন্টিজার টা নিলাম আমরা, ওই প্যারামিটারের টা। তারপর আমি প্রিন্টে কি দিলাম, এন্টার দ্য নাম্বার অফ টার্মস ইন দ্য ফিবোনাক্কি সিরিজ। মানে আমি কয়টা সংখ্যা নিব ফিবোনাক্কি সিরিজের সেটা আমি প্রিন্ট করে দেখাবো। এখন ইনপুট হিসেবে আমরা কি নিই? আমরা গত ক্লাসে বলছিলাম স্ক্যানএফ এর মাধ্যমে আমরা ইনপুট নিই। তাহলে আমরা যতটা সংখ্যা নিব সেটা ইনপুট আকারে এখানে স্ক্যান করবে। এরপর আরেকটা মেসেজ শো করবে ফিবোনাক্কি সিরিজ আপ টু %d টার্মস। মানে এখানে %d বলতে আসলে আমি যতটা সংখ্যক এখানে ইনপুট করব সেটাই বোঝাচ্ছে। এখানে n তম সংখ্যা এখানে বসাবো, আমি যত সংখ্যা এখানে বসাবো। এরপর একটা লুপ কাজ করবে এখানে। ওই লুপটা কি? ফর লুপ। ইন্টিজার i সমান 0 থেকে স্টার্ট হবে। i এর মান মানে লুপটা কতক্ষণ চলবে? আমি যতটা সংখ্যা বসাবো ততটা সংখ্যা পর্যন্ত চলবে। অর্থাৎ আমি যদি 10 লিখি i 10 এর কম মানে 9 বার পর্যন্ত চলবে লুপটা। i প্লাস প্লাস i যোগ হতে থাকবে। এরপর এর ভিতরে কি কাজ করবে? printf %d ফিবোনাক্কি i। এখানে এই ফিবোনাক্কি i এটাই হচ্ছে যে ফাংশন কল। আমি যেখানে একটা রিকার্সিভ ফাংশন ব্যবহার করছি এই ফিবোনাক্কি এটাকে কল করছি আমি এখানে। আমরা যে ফাংশন পড়ছিলাম তখন ফাংশনকে কল করার বিষয়টা পড়ছিলাম। এখানে আমি ফাংশনটা লিখলাম, এটা হচ্ছে রিকার্সিভ ফাংশন। এটাকে আমি কল করছি হচ্ছে এখানে ফিবোনাক্কি i। এটা হচ্ছে এখানে লুপ, এটা যতবার চলবে ততবার এটা শো করবে। এখানে কমেন্ট আকারে দেখা যাচ্ছে কলিং দ্য রিকার্সিভ ফাংশন। আমি যদি এটা এখন রান করি তাহলে আমার এখানে বলছে কি এন্টার দ্য নাম্বার অফ টার্মস ইন ফিবোনাক্কি। আমি যদি 10 পর্যন্ত লিখি, 10টা সংখ্যা, তাহলে 0 থেকে 34 মানে কি 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, তারপর 3 এর সাথে 2 যোগ করলে 5, 5 এর সাথে 3 যোগ করলে 8, এরকম করে করে 21 এর সাথে 13 যোগ করলে 34। এখানে মোট 10টা সংখ্যা আছে। আমি যদি 10টা সংখ্যা লিখতে বলছি এই জন্য 10টা সংখ্যা এখানে উপস্থাপন করছে। আমি যদি বলি 20টা সংখ্যা উপস্থাপন করতে তাহলে এখানে 20টা পর্যন্ত দেখাবে। এরকম যতটা সংখ্যা ততবার। এটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজের রিকার্সিভ ফাংশনের কাজ। এরপর এখানে আরেকটা প্রোগ্রাম আছে কল বাই রেফারেন্স উদাহরণ। কল বাই রেফারেন্স বলতে এখানে আমি রেফারেন্সের মাধ্যমে কল করব কোন একটা। এখানে একটা কোড আছে,
কল বাই রেফারেন্স এটা হচ্ছে এটা হচ্ছে প্রথমে আমরা কি করলাম, অ্যাড ফাংশন ক্রিয়েট করলাম। এটা হচ্ছে অ্যাড ফাংশন, একটা ফাংশনের নাম ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে অ্যাড। তো আমি প্রথমে পয়েন্টারের মাধ্যমে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ এবং ইন্টিজার বি, ইন্টিজার এ এবং ইন্টিজার বি। তো মেইন ফাংশন আমি এর মান দিয়েছি 10, তারপর বি এর মান দিয়েছি 15, টি এর মান দিয়েছি 0। এখন টি মান 0 কেন, টি এর মধ্যে আমি ওই এ এবং বি এর মানটা বসাবো। এ এবং বি এর মানটা বসাবো কিভাবে, আমি ফাংশন কল করলাম অ্যাড এ এন্ড বি, ওই ফাংশন আমি এখানে যে ক্রিয়েট করলাম সেই ফাংশন আমি এখানে কল করলাম। এখন এখানে কল করার পর আমি প্রিন্ট লিখলাম, প্রিন্ট টোটাল %dt। টোটাল এটা একটা অ্যাড ফাংশন, অ্যাড এর কাজ হচ্ছে যোগ করা। আমি যদি এখানে সাবট্রাকশন দিতাম SUB দিতাম তাহলে বিয়োগ করতো। তাহলে এটা একটা অ্যাড ফাংশন, যে এখানে এটা 10 এবং 15 যোগ হবে, রিটার্ন 0। তারপর রিটার্ন ফাংশন টু অ্যাড টু নাম্বারস ইউজিং পয়েন্টার্স। এর আগে একটা অ্যাস্ট্রিক চিহ্ন দেখছেন, সেটা হচ্ছে পয়েন্টার বোঝায়, পয়েন্টারের সাহায্যে করা। ইন্টিজার s ইজ ইকুয়াল টু পয়েন্টার a প্লাস পয়েন্টার b, রিটার্ন s, এটা হচ্ছে যোগ করা। আমি যদি এটা এখন রান করি, 10 এবং 15 যোগফল হচ্ছে 25। এই যোগের কাজটা এখানে করছে, আর অ্যাড ফাংশনটা আমরা ব্যবহার করে এখানে এটা উপস্থাপন করলাম। এটা হচ্ছে কল বাই রেফারেন্সের উদাহরণ। এখন আপনাদের বোর্ড কোশ্চেন যদি আমি দেখি, এগুলো হচ্ছে আপনাদের থিওরিক্যাল কোশ্চেন। থিওরিক্যাল কোশ্চেনে আপনাদের অনেক সময় প্রোগ্রাম লিখতে বলে। যেমন এখানে একটা প্রশ্ন আছে 1 + 3 + 5 এভাবে করে 50 আগ পর্যন্ত সিরিজটির যোগফল নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম লেখো। তো সি প্রোগ্রাম লিখতে বলছে যে, এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে বিজোড় সংখ্যার যোগফল 1 3 5, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার যোগফলের প্রোগ্রাম লিখতে বলছে, খুবই ছোট একটা প্রোগ্রাম। এটা কি লিখতে হবে, include studio.h, এটা তো লিখতে হবে। মেইন ফাংশন আপনারা কি লিখবেন, sum is equal to 0, একটা ভেরিয়েবল নেবেন sum is equal to 0। তারপর এখানে একটা লুপ ব্যবহার করতে হবে, যেহেতু এটা বেজোড় সংখ্যার যোগফল প্রদর্শন করতে বলছে 1 থেকে 50 এর ভিতরে। তাহলে আমি একটা লুপ ব্যবহার করলাম, ইন্টিজার i is equal to 1। 1 কেন ধরলাম, যেহেতু 1 থেকে শুরু হবে, এক একটা বেজোড় সংখ্যা, এই জন্য 1 থেকে শুরু করলাম। তারপর i less than equal 50, যেহেতু 50 এর ভিতরে বসে এই জন্য 50 সমান বা 50 এর নিচে পর্যন্ত এটা লুপটা চলবে। তারপর i প্লাস ইকুয়াল টু, এখানে প্লাস ইকুয়াল টু বলতে বোঝাচ্ছে i ইকুয়াল i প্লাস 2। এটাকে এইভাবেও লেখা যায়, i ইকুয়াল i প্লাস 2 বা i প্লাস ইকুয়াল 2। এটা মানে হচ্ছে i এর সাথে প্রত্যেকবার 2 করে যোগ করা। i এর সাথে 1 এর সাথে আমি যদি 2 যোগ করি তাহলে 3 হয়, 3 এর সাথে আবার 2 যোগ করলে 5 হয়, 5 এর সাথে 2 যোগ করলে 7 হয়। এভাবে আমরা বিজোড় সংখ্যা উপস্থাপন করতেছি। তাহলে এখন এই ফর লুপের মধ্যে কি ঘটবে, ওই যে সামটা আমি এখানে লিখলাম, সামটা ওই আগের মতো সাম প্লাস ইকুয়াল আই, মানে সাম ইকুয়াল টু সাম প্লাস আই বুঝাচ্ছে। মানে এখন সামের মান 0, তো 0 প্লাস আই, আই এর মানে এখন হচ্ছে 1, তো 0 প্লাস 1 হচ্ছে 1। আবার 0 প্লাস 1, এখন সামের মান এখন 1 পাইলাম আমরা। এখন আবার যদি লুপটা চলে তখন আই এর মান কত হবে, 3 হবে, যেহেতু প্লাস 2। তাহলে সাম প্লাস আই, এখন 1 প্লাস 2 সমান কত, 3। এখন সামের মান হচ্ছে 3। এভাবে করে প্রত্যেকবার লুপটা চলবে 50 এর আগ পর্যন্ত, মানে 49 পর্যন্ত চলবে। তো এখন পরে যখন লুপ থেকে যখন বেরিয়ে যাবে তখন একটা প্রিন্ট করবে কি, দ্য সাম অফ সিরিজ 1 + 3 + 5 এভাবে করে 50 is এত। আমি যদি এটা এখন রান করি, দেখাবে 1 যোগ 3 যোগ এর যোগফল কত, 625। 1 থেকে 49 এর যোগফল হচ্ছে 625। এইভাবে ব্যবহার করে। আমি যদি আর ছোট করে দিই, আপনাদের বোর্ড কোয়েশ্চেন 50 বলছে, আমি যদি 10 পর্যন্ত দিই মানে 9টা হবে, তাহলে 25, মানে 1 থেকে 9 হচ্ছে 25। এটা হচ্ছে এরকম। তাহলে এই বোর্ড কোয়েশ্চেন আপনারা পেয়ে গেছেন। তারপর অনলাইন হ্যাঁ, আচ্ছা এটা তো দেখাইছি। আচ্ছা এখানে আরেকটা, এটা হচ্ছে 2020 সালে বোর্ড কোয়েশ্চেন আপনাদের, বিগত সনের। তো আপনাদের প্রথম কোয়েশ্চেন ছিল কিবোর্ড হতে
ক্যারেক্টার ইনপুট নিয়ে আউটপুটে দেখানোর জন্য প্রোগ্রাম লেখো। এটা হচ্ছে ওই কোশ্চেনের উত্তর। কিবোর্ড হতে কি ছিল কোশ্চেন? কিবোর্ড হতে ক্যারেক্টার ইনপুট নিয়ে আউটপুটে দেখানোর প্রোগ্রাম, মানে আমি কিবোর্ডে যেটাই টাইপ করব সেটা প্রোগ্রামে দেখাবে, রান টাইমে দেখাবে। তো এটা কিভাবে করতেছে? ইন্টিজার মেইন ফাংশন নিলাম। আমরা জানি কোনো ক্যারেক্টার নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি? ডাটা টাইপ, ক্যারেক্টার ডাটা টাইপ ব্যবহার করি। এটা যেহেতু একটা ক্যারেক্টার হবে, কোনো সংখ্যা হবে না এটা, এই জন্য আমরা ক্যারেক্টার ডাটা টাইপ ব্যবহার করব, সিএইচ আর ক্যারেক্টার। তো একটা ভেরিয়েবল নিলাম সিএইচ, তারপর আমি একটা মেসেজ প্রিন্ট করলাম, এন্টার দ্য ক্যারেক্টার, কি এন্টার করব। এবং এটার ইনপুট নেওয়ার জন্য আমরা কি করি? স্ক্যানএফ ব্যবহার করি। আর ক্যারেক্টারের জন্য আমরা কি লিখি? %c। ক্যারেক্টার জন্য %c, আর ইন্টিজার লাগলে %d হতো। এটা ক্যারেক্টার যেহেতু এই জন্য %c। কাকে নিবে? সিএইচ, এই ভেরিয়েবলটাকে নিবে। তারপর প্রিন্ট এফ হবে ইউ এন্টার্ড এটা। এখন আমি যদি রান করি এটা, এন্টারে ক্যারেক্টার, আমি যদি এখানে লিখি এ, এখানে আসি গেছে এ, তাও বি সি ডি। আমি যদি এখন এন্টার দিই, ইউ এন্টার্ড এ, একটা সংখ্যা করে দিবে এটা, কারণ এটা প্রত্যেকটা ক্যারেক্টার ওয়াইজ একটা একটা সংখ্যা করে নিবে এটা। আমি শুধু একটা ক্যারেক্টারের মাধ্যমে প্রকাশ করতে পারবো। আমি যদি জি দিই, এন্টার দিই, তাহলে ইউ এন্টার জি, এভাবে প্রকাশ করে এইটার। তাহলে এই কোয়েশ্চেনের উত্তর কোড হচ্ছে কিবোর্ডে হতে ক্যারেক্টার ইনপুট নিয়ে আউটপুটে দেখানোর প্রোগ্রাম হচ্ছে এটা। ক্যারেক্টার নিবেন আর এটা শো করাবে এটা। তারপর একটা প্রশ্ন আছে, ফর লুপ ব্যবহার পূর্বক 5 জন ছাত্রের রোল আউটপুটে দেখানোর জন্য প্রোগ্রাম লেখো। ফর লুপ ব্যবহার পূর্বক, তাহলে ফর লুপ ব্যবহার পূর্বক 5 জন ছাত্রের রোল দেখানোর কোড হচ্ছে এটা। এখানে দেখেন মেইন ফাংশনে আমরা কি লিখলাম? ইন্টিজার মেইন, প্রথমে একটা ভেরিয়েবল নাম নিলাম রোল নাম্বার। এখন রোল নাম্বার এটা আমরা কি ব্যবহার করলাম? যেহেতু 5 জন ছাত্র বলছে, আমরা কি করলাম? একটা অ্যারে ব্যবহার করলাম। অ্যারের কাজ কি? কোনো ডাটা স্টোর করে রাখা। তা এখানে আমি 5 জন ছাত্রের ডাটা স্টোর করে রাখলাম, যেহেতু 5 জন। তো তারপর আমরা ফর লুপ ব্যবহার করলাম। ফর লুপে ইন্টিজার i is equal to 0, i less than 5 মানে 5 জনের কম হবে। যেহেতু এই 0 থেকে স্টার্ট হচ্ছে, এই জন্য 5 জন, মানে 0 1 2 3 4 গুনলে 5টাই হয়, তাই প্লাস প্লাস। তারপর এন্টার দ্য রোল নাম্বার অফ স্টুডেন্ট, %d এর পর i+1, বা ওই %d হচ্ছে এখানে আমি যে আইটা দিলাম সেটা প্রত্যেকবার বাড়বে। প্রথমে হবে প্রথম স্টুডেন্ট, তারপর সেকেন্ড স্টুডেন্ট, থার্ড স্টুডেন্ট, এরকম করে বাড়তে থাকবে এই %d প্রত্যেকবার আমি যখন এন্টার টিপবো। এটা হচ্ছে i+1 এর কাজ। স্ক্যানএফ এর মান হচ্ছে ইনপুট নেওয়া, ইনপুট নিবে। ইনপুট না কি নিবে? %d। এই %dটা হচ্ছে ওই রোল নাম্বারটা ইনপুট নিবে। ওই রোল নাম্বারটা আমি জন্য এখানে লিখে দিলাম, রোল নাম্বারটা যেহেতু ইনপুট নিবে। তারপর আউটপুট হিসেবে কি হবে? যখন আমি সবগুলা রোল নাম্বার যখন ইনপুট দিলাম, আউটপুট দ্য রোল নাম্বারস অফ দ্য 5 স্টুডেন্টস আর, এরকম করে এখানে একটা ফর লুপ কাজ করবে। সেম আগের মতো ফর লুপটা কাজ করবে, শুধু স্টুডেন্ট %d i+1 কমা রোল নাম্বার। এখানে ওই 5 জন, প্রত্যেকটা স্টুডেন্টের যেহেতু প্রত্যেকটা স্টুডেন্ট রোল নাম্বার দেখাবে, প্রথম স্টুডেন্ট, দ্বিতীয় স্টুডেন্ট, তৃতীয় স্টুডেন্ট। প্রথম স্টুডেন্টের জন্য এরকম এই %dটা, আর ওদের রোল নাম্বার শো করার জন্য এই %dটা। তাহলে প্রথম %dটা হচ্ছে i+1, আর দ্বিতীয় %dটা হচ্ছে রোল নাম্বার i, এটা বোঝাচ্ছে। আমি যদি এখন এই কোডটা রান করে দেখাই, এই দেখেন, এন্টার দ্য রোল নাম্বার অফ ফর স্টুডেন্ট 1। এই 1টা কোথা থেকে আসছে? এই 1টা আসছে এখানে i+1 হয়েছে, এই 1টা। আমি যদি রোল নাম্বার লিখি 21, তা আমি যদি এখন এন্টার টিপি, এখন এখন সেম কথা, কিন্তু নাম্বার বেশ কম, 2 নম্বর স্টুডেন্টের জন্য। কারণ কি? এই লুপটা চলতে থাকবে যতক্ষণ না 5 জন স্টুডেন্টকে নিবে। স্টুডেন্ট 2 তাহলে 55, এরপরটা 44, এরপরটা 33, এরপরটা 11। আমি যখন এখন 5 জন স্টুডেন্ট হয়ে গেছে, আমি যখন আবার এন্টার টিপব, এখন ওই 5 জন স্টুডেন্ট রোল নাম্বারগুলো আমাকে প্রিন্ট করে দেখাবে। দ্য রোল নাম্বার অফ দ্য 5 স্টুডেন্টস আর স্টুডেন্ট 1 21, স্টুডেন্ট 2 55, স্টুডেন্ট 3 44। এটার কাজ হচ্ছে এইটা, এইখানে এটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এটার কাজ। এর আগেরটা হচ্ছে ইনপুট নেওয়া, এরপরটা হচ্ছে প্রিন্ট করা। তাহলে আপনাদের এই প্রশ্নের উত্তরও আপনারা পেয়ে গেলেন। তারপর
হ্যাঁ, এরপর আরেকটা কোয়েশ্চেন আছে এখানে আপনাদের, রিকার্সিভ ফাংশন ব্যবহার পূর্বক n ফ্যাক্টোরিয়াল এর মান নির্ণয় করার প্রোগ্রাম লেখেন। তো আমরা ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝাই? ফ্যাক্টোরিয়াল হচ্ছে যে, একটু আগে ফিবোনাকি বলছেন, ফিবোনাকি হচ্ছে পূর্ববর্তী সংখ্যার সাথে পরবর্তী সংখ্যার যোগফল, আর ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে যে সংখ্যাটা নিব সে সংখ্যাটা সহ পূর্ববর্তী যত সংখ্যা আছে সবগুলোর গুণফল। অর্থাৎ আমি যদি বলি 3 এর ফ্যাক্টোরিয়াল কত, 3 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 গুণ 2 গুণ 1 মানে 6। আর যদি আমি বলি 4 এর ফ্যাক্টোরিয়াল কত, 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাহলে 3 4 12, 12 দুগুণ 24, 4 এর ফ্যাক্টোরিয়াল। এটার কোড হচ্ছে এটাও রিকার্সিভ ফাংশন ব্যবহার করে করছি। ওখানে ফিবোনাকি লিখছিলাম, এখানে আমরা কি লিখলাম, ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল ইন্টিজার n এর মান সমান সমান 0। বেস কেস হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল এর মান কত আমরা জানি, 0 ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে 1। এই কারণে আমরা n = 0 লিখলে 1 রিটার্ন করবে। আর রিটার্ন n ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, মানে আমি যদি 5 লিখি, তো সরি, যদি আমি 3 লিখি, আমি যদি 4 লিখি, তাহলে 4 গুণ ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, মানে 4 থেকে বিয়োগ হয়ে গুণ করবে, মানে 3, তারপর 2, তারপর 1, এরকম রিকার্সিভ কেস এটা চলতে থাকবে। এরপর আমরা মেইন ফাংশনে আসবো। মেইন ফাংশন ওই যে ইন্টিজার n, আমি যে সংখ্যাটা নিলাম সেই সংখ্যাটা এখানে বসাবো। এন্টার দ্য নাম্বার টু ফাইন্ড ইজ ফ্যাক্টোরিয়াল, কত নম্বরে আমি ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছি এটা আমি এখানে ইনপুট হিসেবে নিব। এরপর এখন একটা কন্ডিশন হবে, যদি n এর মান 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট হয় বলতে হচ্ছে নেগেটিভ হয়, নেগেটিভ মান ফ্যাক্টোরিয়াল হয় না, তাহলে আমাকে কি প্রিন্ট করবে, ফ্যাক্টোরিয়াল অফ এ নেগেটিভ নাম্বার ইজ নট ডিফাইন্ড। আর যদি n এর মান 0 থেকে বড় হয় তাহলে এলস কন্ডিশনটা পূরণ হবে। এলস হচ্ছে দ্য ফ্যাক্টোরিয়াল অফ, ওই যে সংখ্যাটা আমি নিলাম এই পার্সেন্টটা হচ্ছে an, মানে যে সংখ্যাটা আমি দিলাম সেটা প্রকাশ করবে, ইজ পার্সেন্ট ডি, এই পার্সেন্টটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। এটা ফাংশন আমি কল করলাম, এখানে আমি যে রিকার্সিভ ফাংশনটা নিলাম এই ফাংশনটা কল করছি আমি এখানে ফ্যাক্টোরিয়াল n, এটা হচ্ছে ফাংশন কল। আমি যদি এখন এটা রান করি, আমি যদি 5 এর ফ্যাক্টোরিয়াল বলি 120, the factorial of 5 is 120। আমি যদি আবার এটা বলি 3 এর ফ্যাক্টোরিয়াল 6, 3 দুগুণ 6, এই জন্য the factorial of 3 is 6। এখানে প্রথমটা আসছে হচ্ছে যে এটা থেকে, আর সেকেন্ডটা আসছে হচ্ছে যে এখান থেকে, the factorial of 3, এখানে 3টা হচ্ছে এই পার্সেন্টটা, 6 হচ্ছে যে এটা এই ফ্যাক্টোরিয়াল n। এভাবে ফ্যাক্টোরিয়াল আমরা কাজ করছি। তাহলে আমরা মোটামুটি বোর্ড কোশ্চেনের প্রশ্নগুলো দেখে নিলাম, এভাবে আসবে। এবার আসি আমরা পড়াই। কিন্তু এটা আরেকটা মনে আগেরটা ওই নতুনটা আরেকজন নিজের মোবাইলের সমস্যাটা, এখানে ভিডিওটা দেখতে পাচ্ছি। জি বুঝি না, কিছু বলছেন? আচ্ছা, আচ্ছা, এখন আমরা আসি পরবর্তী প্রশ্নে। কোশ্চেন আছে আচ্ছা, হ্যাঁ, এখন এখানে আরো কতগুলো প্রোগ্রামিং দেখলাম। অ্যারেতে সকল উপাদান সময় মানের যোগফল নির্ণয় করা। এই অ্যারে আমরা জানি কোনো ভ্যালু স্টোর করে, মানে জমা রাখে। এখানে অ্যারে দিয়ে 10টা মান নিয়ে রাখছে। আমি এখানে ডাটা ভ্যালু অ্যারে ডাটা দিলাম 10, আর সমান সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ওগুলার মানগুলো লিখে রাখলাম, ওই 10টা মানগুলা। তো এইভাবে প্রিন্ট অ্যারে হচ্ছে একটা
প্রিন্ট অ্যারে দিয়ে তারপর লিখলাম। এখন একটা লুপ কাজ করলাম, ফর i is equal to 0, i less than equal 9, যেহেতু 0 থেকে স্টার্ট হয়েছে তাহলে 10টা মান নিবে, পার্সেন্ট ডি অ্যারে আই। এখানে অ্যারে আই বলতে বোঝায় এই অ্যারে, এখানে এই আইটার ক্ষেত্রে এইটাই বোঝাচ্ছে। তো সাম ইজ ইকুয়াল টু, এখানে আমরা সাম ইজ ইকুয়াল টু 0 ধরলাম, এই সামটা এখানে কাজ করছে, এই সামটা সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস অ্যারে আই প্রত্যেকবার যোগ হতে থাকবে। তাহলে প্রথম সংখ্যা ছিল হচ্ছে 2, তো 2 এর সাথে আমি যদি 0 যোগ করি তাহলে 2 হয়, তাহলে সামের মান 2। ওই আমি ওইখানে কতগুলো কোড দেখাইছি দিয়ে ওগুলার মতোই, এইটার মতোই বলতে গেলে। এখানে 1 থেকে বেজোড় সংখ্যা যোগফলের যে কোডটা, এখানে সে কোডটাই দেখাইছে এখানে বলতে গেলে। এইভাবে করে 2 থেকে এখানে অ্যারের ব্যবহার করছে বলতে গেলে। তাহলে সামেশন অফ অ্যারে হচ্ছে 45, এখানে এগুলো সবগুলো যোগফল 45, এইভাবে কাজ করছে এটা। এবার আসি আমরা সম্ভাব্য মৌখিক প্রশ্ন উত্তর। আপনাদের প্র্যাকটিক্যালে মৌখিক প্রশ্ন উত্তর কি আসতে পারে? ফাংশন বলতে কি বোঝায় বা ফাংশন কি? ফাংশন হচ্ছে বড় প্রোগ্রামের একটি স্বাধীন ক্ষুদ্র অংশ যার একটি নির্দিষ্ট নাম থাকে, যা এক বা একাধিক স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়। আমি এখানে আমরা রিকার্সিভ ফাংশন ইউজ করছি, এটা একটা ফাংশন। এখানে রিকার্সিভ ফাংশনের কাজটা এখানে করে ফেলতেছে, আমি শুধু এখানে কি করতেছি, ফাংশনটাকে এখানে আমি শুধু কল করতেছি। তাহলে কেন কাজের সাথে কথা মিলে গেছে। বলছে কি ফাংশন হচ্ছে বড় প্রোগ্রামের একটি স্বাধীন অংশ, ক্ষুদ্র অংশ যার একটি নির্দিষ্ট নাম থাকে, নির্দিষ্ট নাম, যেমন এটা হচ্ছে রিকার্সিভ ফাংশন। তা আমি এখানে রিকার্সিভ ফাংশনের কাজটা করে ফেললাম, শুধু আমাকে এখানে কি করতে হয়েছে, ওই ফাংশনটা আমি এখানে কল করলাম, এটাই হচ্ছে ফাংশনের কাজ। তাও ফাংশন কত প্রকার? ফাংশন 2 প্রকার, ইউজার ডিফাইন আর লাইব্রেরি ফাংশন। কলিং ফাংশন বা কল ফাংশন কাকে বলে? কলিং ফাংশন যখন একটি ফাংশন অপর কোনো ফাংশনে ব্যবহার করে তখন তাকে কলিং ফাংশন বা মূল ফাংশন বলে, এবং যে ফাংশনকে কল করে তাকে ব্যবহৃত বা কল ফাংশন বলা হয়। এখানে এটা হচ্ছে মেইন ফাংশন, মেইন ফাংশনের মধ্যে আমি এই ফাংশনটাকে কল করলাম, তাহলে এটা হচ্ছে কল ফাংশন। এই ফিবোনাকি আই, এটা হচ্ছে কল ফাংশন। তারপর ইউজার ডিফাইন ফাংশন কাকে বলে? সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামের ব্যবহারকারী তার নিজস্ব প্রয়োজন এবং প্রজ্ঞা অনুযায়ী যেসব ফাংশন ডিফাইন করে মেইন ফাংশনে ব্যবহার করেন সেগুলোকে ইউজার ডিফাইন বা ব্যবহারকারী বর্ণিত ফাংশন বলে। ইউজার ডিফাইন মানে নিজে বানানো ফাংশনকে বোঝাচ্ছে, নিজে বানানো যে কোনো নামে ফাংশন। আর লাইব্রেরি ফাংশন বোঝায় হচ্ছে যে লাইব্রেরি ফাংশন ব্যবহার সুবিধা এই যে লাইব্রেরি ফাংশন ব্যবহার করার পর উক্ত ফাংশনের কাজ আপনা আপনি সম্পন্ন হয়, এই জন্য বিস্তারিত প্রোগ্রাম লেখার প্রয়োজন হয় না, কারণ লাইব্রেরি ফাংশনগুলো প্রোটোটাইপ তাদের সংশ্লিষ্ট হেডার ফাইলে বর্ণিত থাকে। মানে লাইব্রেরি ফাংশন বলতে বোঝাচ্ছে যে যেমন এখানে একটা লাইব্রেরি ফাংশন ইউজ করছি না আমি, এই তো এখানে অ্যাড, এটা একটা লাইব্রেরি ফাংশন, মানে এটা যোগ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, এই জন্য এটাকে লাইব্রেরি ফাংশন বলে। আপনি কাজ সম্পন্ন করে বলতে দেয় এই কারণে। রিকার্সিভ ফাংশন কি? রিকার্সিভ ফাংশন বলতে কি বোঝায়? সি প্রোগ্রামে কোনো ফাংশন নিজেই নিজেকে কল করতে পারে, কোনো ফাংশন নিজেই নিজেকে যখন কল করতে পারে তখন সেই ফাংশনকে রিকার্সিভ ফাংশন বলে। রিকার্সিভ ফাংশন কি তাহলে কি বুঝলাম? নিজেই নিজেকে কল করা ফাংশনকেই রিকার্সিভ ফাংশন বলে। ফাংশন প্রোটোটাইপ বলতে কি বোঝায়? ফাংশন প্রোটোটাইপ হলো কোনো নির্দিষ্ট ফাংশনের সংক্ষিপ্ত বর্ণনা। ফাংশন কি ধরনের ও কয়টি ডাটা গ্রহণ করবে এবং ব্যবহারকারী ফাংশনে কোন ধরনের ডাটা পাঠাবে কম্পাইলারকে জানানোর একটি প্রসেস, যাতে কম্পাইলার বুঝে নিতে পারে যে ওই নাম ও গঠনের একটি ফাংশন পরে প্রোগ্রামের কোথাও ডিফাইন করা হয়েছে। আচ্ছা, এবার আমরা আসি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ব্যবহার করে প্রোগ্রাম ডেভেলপ করা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং খুবই আসলে আপনাদের জন্য জটিল। জাভা প্রোগ্রাম ব্যবহার করে এইচ ক্যালকুলেটর ডিজাইন করা এগুলা কোনোদিন আসবে না, এগুলা কিন্তু মৌখিক প্রশ্ন আসতে পারে। মৌখিক প্রশ্ন হচ্ছে যে এগুলা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায় বা ওপি ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? অবজেক্ট ওরিয়েন্টেড টেকনোলজি সুবিধা সম্পন্ন, যেমন ইনহেরিটেন্স, ওই থিওরি যেগুলো পড়ছিলাম, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ডাটা অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, মেসেজ পাসিং, যে কোনো ভাষাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলে। কয়েকটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম কি? স্মল টক,
টার্বো প্যাসকেল, সি প্লাস প্লাস, জাভা, হাইপারটক, ভিজুয়াল বেসিক, ভিজুয়াল সি প্লাস প্লাস। এগুলো হচ্ছে কতগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট বলতে কি বোঝায় এখন? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে ক্লাসে ব্যবহৃত ভেরিয়েবল সমূহের প্রত্যেকটিকে এক একটি অবজেক্ট বলে। প্রতিটি অবজেক্ট কিছু ডাটা থাকে, ওই ডাটা অ্যাক্সেস করার জন্য কিছু ফাংশন থাকে। আবার ক্লাস কি? ক্লাস হলো স্ট্রাকচারে বর্ধিত। আপনাদের থিওরিতে যেগুলো পড়াইছিলাম, থিওরির পড়াগুলো মৌখিক আকারে প্র্যাকটিক্যাল আসতে পারে। ক্লাস হলো স্ট্রাকচারের বর্ধিত রূপ এবং স্ট্রাকচারের মতোই এক ধরনের ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। এটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এমন এক ধরনের মেকানিজম যা স্ট্রাকচারের বিদ্যমান সীমাবদ্ধতা, ডাটা গোপনীয়তা ও বিশ্বস্ততা হ্রাস দূর করে সিস্টেমে ব্যবহৃত ডাটা মেম্বারকে প্রাইভেট ঘোষণার মাধ্যমে বাইরের অন্য কোনো প্রোগ্রাম বা ফাংশনের হস্তক্ষেপে রক্ষা করে ও সিস্টেমের নিরাপত্তা জোরদার করে। প্রতিটি ক্লাসে কিছু ভেরিয়েবল এবং ওই ভেরিয়েবল সমূহকে অ্যাক্সেস করার জন্য কিছু ফাংশন থাকে। এটা হচ্ছে ক্লাসের বৈশিষ্ট্য। এই জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং খুবই সিকিউর। এটাই সম্ভাব্য মৌখিক প্রশ্ন উত্তর। আর আপনাদের এগুলো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন। এটা থিওরিক্যাল বোর্ড কোয়েশ্চেন, কিন্তু থিওরিক্যাল বোর্ড কোয়েশ্চেন আপনাদের কতগুলা প্রোগ্রাম লিখতে বলছে, এগুলো দেখাই দিলাম। আচ্ছা, এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম প্রশ্ন আসসালাম। হচ্ছে এগুলা আসলে আমরা ভালো করে জি, আমরা তো প্রথম বুঝতেছি না আসলে জিনিসটা ক্লিয়ারলি বুঝতেছি না, যে কারণে আমরা প্রশ্ন করলেও তো জিনিসটা আগে বুঝতে হবে। জি, অর্থাৎ পড়লে এবং প্র্যাকটিস করতে হবে বেশি করে এবং পড়তে হবে, তাইলে বুঝতে পারবো। হ্যাঁ, প্র্যাকটিস তো করতে হবে। এগুলো কোডগুলো কি একটু দিবেন আমাদেরকে? হ্যাঁ, ইনশাল্লাহ কোডগুলো আপনারা পাই যাবেন। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো কোডগুলা। এখন আসলে আমরা প্রশ্ন করতে পারতেছি না, কিছু কিছু জিনিস এরাই হচ্ছে বুঝতেছি না, কিন্তু অতিরিক্ত না বোঝার কারণে আমরা যখন অতিরিক্ত প্রশ্ন করবো আপনি বিরক্ত হয়ে যাবেন। জিনিসটা আমরা ভালো করে বুঝতেছি না যে কি জিনিসটা কি করবো, প্রশ্ন করবো কি। আসলে জিনিসটা হচ্ছে সেটাই। আমি তো চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর, যতটা সহজ ভাবে বোঝাতে পারি। ঠিক আছে, তবে ওই যে আমরা বুঝতেছি না তো, সেই জন্য আমরা প্রশ্ন করলে ধরেন এখানে সি প্লাস প্রোগ্রামের মূল জিনিসটা আসলে কি, আমরা কি জন্য এটা করব বা কি কারণ। এটা তো শুরু থেকে ছিল, থিওরি ক্লাসের প্রথম ক্লাসে ছিল সি প্রোগ্রামের কাজ কি। এটা আছে না, ঠিক আছে ঠিক আছে, জিনিসটা আমি আপনার ওটা বুঝ দিচ্ছি না। আমাদের যে ইয়াটা আছে মানে লিখেল যেটা, সেটা বলছি শুরু থেকে সবকিছু আছে এবং প্র্যাকটিক্যালি জিনিসটা আমরা হয়তো বুঝে উঠতে পারতেছি না, যার কারণে একটু ইয়া লাগতেছে, কঠিন লাগতেছে। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি এগুলো আপনাদের জন্য আসলে কঠিন হবে, যদি একটু মানে পড়তে হবে আপনাদেরকে, পরে পরে বুঝতে হবে। হ্যাঁ, এখন আপনাদের কাজ হচ্ছে এগুলো আসলে অনেকগুলা কোড আছে, অনেকগুলো কোডের আসলে কোডের ব্যবহার যেগুলো আছে, লুপ, হোয়াইল লুপ, ফর লুপ, জি জি, এগুলো কি জন্য ব্যবহার করতে হয়, তারপরে এরপরে ডাটা টাইপ, এগুলো ভালো করে ধরা ছাড়া কোনো উপায় নেই আসলে। আর কিছু কিছু জিনিস আছে মুখস্থ করতে হবে, এটা বোঝার কোনো উপায় নাই, মুখস্থ করে জিনিসটা রাখতে হবে কোডগুলো। জি, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। তারপরে কোন প্রশ্ন? ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি তো একটু পরে একটু লেট করে জয়েন করছিলাম, মোবাইল আসলে পারি ল্যাপটপে কানেকশন করছিলাম, মোবাইল সমস্যা আছে, ল্যাপটপে কিন্তু করতে পারতাম না, আমি ট্রাই করছিলাম, হচ্ছে না। তো আসলে এটা কি বিষয় তাও আমি জানলাম না, পুরো আমি ক্লাসে জয়েন দিতে পারলাম না। আপনি মনে হয় ডেতে জয়েন হয়েছিলেন। আজকে আমরা প্র্যাকটিক্যালের লাস্ট ক্লাস করতেছিলাম আসলে, আর বোর্ড কোশ্চেনে কতগুলো প্র্যাকটিক্যাল কোশ্চেন আছে ওগুলো সলভ করছিলাম, বুঝছেন? এগুলো হচ্ছে বিগত সনের কোশ্চেন আপনাদের, এগুলো আপনাদের বোর্ড কোশ্চেনের কতগুলো প্রোগ্রাম লিখতে বলছে, এগুলাই সলভ করছি।
আর প্র্যাকটিক্যালে মৌখিক প্রশ্ন হতে যেগুলো আপনাদের আসতে পারে এগুলা পড়ছি আর বুঝাইছি আপনাদেরকে, যতটা সহজভাবে বোঝাতে পারি আপনাদেরকে। বেশিরভাগ বলতে গেলে এগুলো থিওরি পড়া, আপনারা যদি থিওরি ভালো করে পড়েন তাহলে প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনও ভালো করে পারবেন। যেমন ফাংশন বলতে কি বোঝায় এগুলো কিন্তু আবার থিওরিতেও থাকে, ফাংশন বলতে কি বোঝায়। আর আপনাদেরকে মৌখিক জিজ্ঞেস করতে হবে ফাংশন কত প্রকার, ইউজার ডিফাইন ফাংশন, লাইব্রেরি ফাংশন, এইভাবে। তা আপনাদের মেইন কথা থিওরি ভালো করে পড়তে হবে, আর কোডগুলা আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন নিজেদের ল্যাপটপে। আর কোনটার কি কাজ এগুলো ভালো করে জানতে হবে আপনাদেরকে। প্রিন্ট অ্যাপের কাজ হচ্ছে প্রিন্ট করা, স্ক্যান অ্যাপের কাজ হচ্ছে যে স্ক্যান করা, এভাবে জানতে হবে যে আপনাদের। আর ফর লুপের কাজ হচ্ছে কোনো একটা কাজ শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকা। স্যার আমার একটা কথা ছিল, জি বলেন। এই যে প্র্যাকটিক্যাল আপনি দেখাচ্ছেন, হ্যাঁ, এগুলো আপনার নিবন্ধনের ক্ষেত্রে নিবন্ধন পরীক্ষা পাস করলেও প্র্যাকটিক্যালি কি এগুলো করে দেখাতে হবে? আপনাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হয়েছিল না প্র্যাকটিক্যালে? প্র্যাকটিক্যালে আপনাদের ডাটা স্ট্রাকচার এবং পাইথনে মনে হয় আমি যতদূর শুনছিলাম মনে হয় আপনাদের মৌখিক পরীক্ষা বেশি নিছে। কোনটা কোন প্রোগ্রামে কি কাজ করে এগুলাই দিচ্ছে এরকম। এই জন্য আপনাদেরকে আমি বারবার মৌখিক প্রশ্ন তো বেশি করে দেখাচ্ছি আর কোডগুলা ভালো করে বোঝাচ্ছি যেন কোনটা কি কাজ করে এটা যেন আপনারা বলতে পারেন, এই জন্য। আর এগুলো আরো ভালো করে দেখাচ্ছি কারণ এগুলো কতগুলো কোডগুলা আপনাদের থিওরি কোয়েশ্চেন আসছে, মানে লিখতে বলবে আপনাদেরকে কোডগুলা, এই জন্য। যেমন এই প্রশ্নটা আপনাদের কোয়েশ্চেন আসছে 1 থেকে 50-এর ভিতরে, মানে বিজোড় সংখ্যাগুলো যোগ করলে প্রোগ্রামটা লেখো। তো একদম ছোট একটা কোড, এখান থেকে এতটুকু, শুধু এই ফর লুপের কাজটাই করতে হবে মেইনলি, আর কিছু না। বুঝছেন? আচ্ছা, আর তাহলে কারো প্রশ্ন নাই যতটুকু জানলাম। তা আজকে এতটুকু তাহলে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।